ভাত খাওয়া উচিত না উচিত নয়? ভাত খাওয়া উচিত ডেফিনেটলি, কারণ ওখানেও কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে। ভাতে যেটা আছে রুটিতে পাবেন না, এটায় যেটা আছে ওটাই পাবেন না, এরকম প্রত্যেকটা খাবারই এরকম কিছু আছে। মিষ্টি বা চিনি এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক? আনরিফাইন্ড সুগার বাড়িতে আনতেই পারেন, রাখতেই পারেন, রান্নায় যতটুকু ইউজ করছেন করুন। আলাদা করেও কম, আপনি যদি আদারওয়াইজ আপনার সুগার ডায়েটে রেস্ট্রিকশন ওভাবে না থাকে, তাহলে রান্নায় যেরকম চিনি দিচ্ছেন বা কোনো সময় কিছুতে চিনি দিয়ে খাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যদি রেস্ট্রিকশন থাকে তাহলে চিনিটাকে অ্যাভয়েড করা উচিত, আনরিফাইন্ডটাকেও আমি বলবো। অনেকের হ্যাবিট থাকে যে খাবার পরে একটু মিষ্টি হলে ভালো হয়, তাদের ক্ষেত্রে বলা যে এরকম ধরনের যে কোনো একটা কাস্টার্ড বলুন, এগুলো যেগুলো বাড়িতে বানান বা প্যানকেকের Absolutely. কথা বললেন, এগুলো একটু বাড়িতে বানিয়ে রাখা এবং একদম। খাওয়ার পরে সামান্য একটু একদম, খেয়ে। যদি সময় না থাকে খেজুর ওইসব তো বললাম খেতেই পারেন। আর যদি এরকম বাড়িতে করে রাখতে পারেন, আর আইসক্রিম নিয়েও আপনি কথা বললেন, বিভিন্ন এখন ফল আছে যেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি পপসিকল বানাতে পারেন। কাঁচা হলুদ সঙ্গে আপনি লেবুর রস দিলেন, তার সঙ্গে একটু সেটা মিক্স করে খেতে পারেন। এই যে বিভিন্ন ধরনের যেটা ন্যাচারাল ওয়েতে করা, এমন নয় যে বাইরের থেকে কিছু, এগুলো কি খাওয়া যেতে পারে সকাল থেকে? তবে খাওয়াটা রিয়েলি নট সাইন্টিফিক, কারণ লেবু মানে ভিটামিন সি, এটা একটা হিট লাবাইল জিনিস। দ্য মোমেন্ট ইউ আর অ্যাডিং হট ওয়াটার বা লিউকওয়ার্ম ওয়াটার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের হ্যাবিট থাকে সকালে উঠেই বিট টি খাওয়ার, এবং সেটা দুধ চাও হতে পারে, সেটা ব্ল্যাক টিও হতে পারে। চা যদি আপনার সাদা জামায় পড়ে যায়, দেখবেন একটা লাল ছোপ পড়ে যায়। চায়ের মধ্যে যে চাই হোক, একটা ট্যানিন বলে একটা বস্তু থাকে, উইচ ইজ অ্যান্টি নিউট্রিয়েন্ট। আচ্ছা ডক্টর সেনগুপ্ত, আজকাল আমরা যেটা শুনি গ্লুটেন ফ্রি, হ্যাঁ, এবং ভেগান ডায়েটও অনেকে করেন, তো এই দুটো নিয়ে কি বলবেন আপনি? গ্লুটেন ফ্রি ডায়েট ফলো করলেই রোগা হওয়া যায়, বা এটা ভালো হয় ওটা ভালো হয়, জেনারেল একটা কেউ বলছে, কিন্তু জানতে হবে ওয়েদার গ্লুটেন ফ্রি আদৌ কি যাওয়া উচিত। কেন এমনি এমনি যাব? আমার শরীরে যদি কোনো সমস্যা না থাকে, যেখানে গ্লুটেনটাকে একটা প্রোটিন, গ্লুটেনটাকে আমি রেস্ট্রিক্ট করব, তাহলে আমার মনে হয় না আননেসেসারিলি আপনার ডায়েট থেকে গ্লুটেনটাকে অ্যাভয়েড করা উচিত। গ্লুটেন কোন সময় আমরা অ্যাভয়েড করতে বলি? অনেক ক্ষেত্রে, কিছু রেনাল ইস্যুজের ক্ষেত্রে আমরা বলি গ্লুটেন ফ্রি আটা ইউজ করুন, গ্লুটেন ফ্রি খাবার খান, বা সেলিয়াক ডিজিজ বলে একটা কন্ডিশন হয়, সেখানে অ্যালার্জিক হয় একটা পার্সন, বা এমনিও অনেক সময় অনেকে গ্লুটেনে অ্যালার্জি হয়। কিছু এরকম স্পেসিফিক কন্ডিশনেই একমাত্র গ্লুটেন ফ্রি হওয়া উচিত, আদারওয়াইজ কোনো মানে হয় না নিজের ডায়েট অ্যাডভাইসে গ্লুটেন ফ্রি, ল্যাকটোজ ফ্রি, আরও যা যা ফ্রি ওয়ার্ড অ্যাড করে ডায়েট অ্যাডভাইসে ঢোকানো যায়, সেটা রিয়েলি নট রিকোয়ার্ড। আপনি অজান্তেই আপনার ডায়েট থেকে অনেক কিছু কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন। একদম, ওই এখানেও বোধহয় একটাই কথা বলার, আগে কনসালটেন্সি নিয়ে ডেফিনেটলি, তারপরে বাকি ডিসিশনটা ডেফিনেটলি, একদম তার কথা অনুযায়ী। একদম। আচ্ছা, একটা প্রশ্ন, একদম জেনারেল প্রশ্ন, যেটা সাধারণ মানুষের থাকবে, আমারও রয়েছে, ভাত খাওয়া উচিত না উচিত নয়? ভাত খাওয়া উচিত ডেফিনেটলি, কারণ ওখানেও কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে। ভাতে যেটা আছে রুটিতে পাবেন না, এটায় যেটা আছে ওটাই পাবেন না, এরকম প্রত্যেকটা খাবারই এরকম কিছু আছে। কিন্তু জানতে হবে ভাত যেহেতু একটা সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে, ওটা কখন খাবেন আর কতটা খাবেন। যদি আপনি লেট ডিনার করে, ব্রেকফাস্টে আমি আইডিয়ালি ভাত খেতে বলবো না, যদি না কেউ ব্রাঞ্চ করে অফিসে বেরিয়ে যান। অনেক পেশেন্টস আছে আমার যারা বলেন যে আমি ওরকম 10টার দিকে খেয়ে বেরিয়ে যেতে চাই, যাতে দুপুরে আমি ফ্রুটস ক্যারি করলাম, ওরকম কিছু, সেক্ষেত্রে সেটা চলতে পারে। আদারওয়াইজ লাঞ্চে আপনি ভাত খেতেই পারেন। ডিনারটা যদি লেট ডিনার হয়, তখন ভাতটা না খাওয়াই ভালো, বা ওকেশনালি খেতে পারেন। আর আর্লি ডিনার হলেও ভাত খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করব, কার্বোহাইড্রেটসের অনেক রকম টাইপ হয়, যেটা আমি আগেও ডিসকাস করেছি। তো আমার অ্যাডভাইস হচ্ছে সবাইকে যে ভেরিয়াস টাইপস অফ কার্বোহাইড্রেট নিজের ডায়েটে রাখুন। বাঙালি মানেই ভাতটা একটা স্টেপল ফুড হয়ে যায়, কিন্তু ভাত ছাড়াও ডালিয়া আছে, ওটসের খিচড়ি আছে, আরও অনেক জিনিস আছে যেটা আমরা ইজিলি ডায়েটে রাখতে পারি। তো সেটা করাই যেতে পারে, ডেইলি ডায়েটে ভাত রাখা যেতে পারে, কিন্তু প্রেফারেবলি লেট ডিনার হলে অ্যাভয়েড করাটাই ভালো। আরেকটা প্রশ্ন, যেটা মিষ্টি বা চিনি, এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক? মিষ্টি তো একটা ব্রড আমব্রেলার মতো, মানে যার মধ্যে সুগার পড়ছে, পেস্ট্রি পড়ছে, আইসক্রিম পড়ছে। তো আমি
একটু স্পেসিফিকভাবে আসছি, চিনি, সুগার। সুগারেরও বাজারে অনেক কিছু দেখবেন, রিফাইন্ড সুগার, আনরিফাইন্ড, ব্রাউন সুগার, খান্ড যেটা বলে থাকি। তো রিফাইন্ড কোনো কিছুই ভালো না। আনরিফাইন্ড সুগার বাড়িতে আনতেই পারেন, রাখতেই পারেন, রান্নায় যতটুকু ইউজ করছেন করুন। আলাদা করেও কম, আপনি যদি আদারওয়াইজ আপনার সুগার ডায়েটে রেস্ট্রিকশন ওভাবে না থাকে, তাহলে রান্নায় যেরকম চিনি দিচ্ছেন বা কোনো সময় কিছুতে চিনি দিয়ে খাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যদি রেস্ট্রিকশন থাকে তাহলে চিনিটাকে অ্যাভয়েড করা উচিত, আনরিফাইন্ডটাকেও আমি বলবো। আর ইন জেনারেল আমি যেটা সবসময় বলে থাকি বা আমি নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করি, ন্যাচারাল সুইটনার যেগুলো হয় না, খেজুর, আঞ্জির, কিশমিশ বা অনেক সময় ন্যাচারালি ড্রাইড কিছু ড্রাই ফ্রুটস, সেগুলো দিয়ে যদি আমি সুইটনেসটাকে ইম্পার্ট করি, সেটা কিন্তু খুব ভালো হয়। যেরকম বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলি, ওদের একটা মিষ্টির প্রতি ক্রেভিং থাকে, চকলেট হোক যাই হোক। তো সেক্ষেত্রে যদি সেই জিনিসটা বাড়িতে, কথার কথা প্যানকেক বানাচ্ছেন, প্যানকেকে কলা দিন, খেজুর দিন, আঞ্জির দিন, রাত্রে সোক করে রাখুন কিছুটা কিশমিশ, সেই জলটাও মিষ্টি হলো, কিশমিশটাও নরম হোক, তাহলে কিন্তু এক ফোঁটা কিন্তু আপনার হানি বা এক চামচও চিনি দিতে হচ্ছে না, ওটা এমনি এত সুইটেন্ড হয়ে যাচ্ছে, কারণ একটা ফ্রেশ ফ্রুট থাকছে কলা, তার সাথে এরকম ড্রাই ফ্রুট থাকছে যেগুলো ন্যাচারালি খাবারে একটা সুইটনেস ইম্পার্ট করছে। তো এইভাবে কিন্তু জিনিসটা করাই যেতে পারে। স্পেশালি আমি বাচ্চাদের জন্য বলবো, কারণ তারা মিছরি, চিনি দেখলেই একটা পাগল হয়ে যায়। মানে এরকমও হয়েছে, কিছু বাচ্চা কিচেনে যায়, গিয়ে চিনির কৌটো খেলে শুধু চিনি খেয়ে খাচ্ছে। তো এই ক্রেভিংস গুলোকে কিন্তু আটকানোই যেতে পারে। আপনি বাচ্চাদের রিচের মধ্যে কিছু এরকম ন্যাচারাল যেগুলো ড্রাই ফ্রুট, আঞ্জির, কিশমিশ, ডেট মানে খেজুর, এগুলো রাখতে পারেন। ও কিন্তু ওটাতেই খেয়ে অভ্যস্ত হয়ে যাবে। এমন না যে আমার বাচ্চা তো এটা ছাড়া খায় না। আপনারাই কিন্তু অজান্তে বাচ্চাকে হ্যাবিচুয়েটেড করে ফেলছেন ওই রকম অপশনস চুজ করতে, কারণ বাড়িতে সে দেখছে এই জিনিসগুলো অ্যাভেলেবল, এই জিনিসগুলো খাওয়া হচ্ছে, তো ওয়াই আই শুড বি বার্ড ফ্রম দ্যাট। কিন্তু বাচ্চা যদি দেখে আমার বাড়িতে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি খাই, খেতে পারবো, তখন তার হ্যাবিটটা কিন্তু এটাই ডেভেলপ করছে যে আমি এইভাবে আমার সুইটনেসটাকে কিন্তু এই এই হেলদি অপশনসগুলো ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, চিনি বাদ দিয়ে, চিনি তো গেল একটা মিষ্টি মানে চিনি, আর এবারে আসছি মিষ্টি। ধরুন সেটা বাজার থেকে কেনা মিষ্টি হতে পারে, আইসক্রিম হতে পারে, বা অন্য যে কোনো প্রকারের, সেটা খাওয়া কতটা ক্ষতিকারক? দেখুন, ফ্রেশ মিষ্টি যেটা ছানার মিষ্টিটা খাওয়া ভালো, খেতেই পারে যে কেউ। মানে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা একটা রেস্ট্রিকশন দিই যে রসগোল্লা, রস চিপে মানে ছানার মিষ্টিটা খেতে পারে, কিন্তু তাও একটা রেস্ট্রিকশন আছে। হেলদি ইন্ডিভিজুয়াল নিয়ে যদি কথা বলি, ওই টিপিক্যাল রসের কচকচে যে মিষ্টিগুলো আছে ওগুলো ওয়ান্স ইন আ ওয়াইল খেলো, বাট ছানার মিষ্টি, ফ্রেশ মিষ্টি যেগুলো আছে সেগুলোরও কিন্তু একটা বেনিফিট আছে। তো সেটা কিন্তু মাঝে মধ্যে সে খেতেই পারে, যদি তার আদারওয়াইজ ওয়েট ইস্যুস কিছু না থাকে, মেডিকেল কন্ডিশনস এমন না থাকে যে সুগারটাকে রেস্ট্রিক্ট করতে হচ্ছে। সুতরাং সেই রকম মিষ্টি কিন্তু ডায়েটে রাখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। বা বাড়িতে যদি ফ্রুট কাস্টার্ড বানানো হয় বা পুডিং বানানো হয়, এগুলো তো একটা ডেজার্টই হচ্ছে, কিন্তু আমি বাড়িতে বানাচ্ছি, তো সেগুলো ডায়েটে রাখা যেতেই পারে। একদম। অর্থাৎ যাদের বা অনেকের হ্যাবিট থাকে যে খাবার পরে একটু মিষ্টি হলে ভালো হয়, তাদের ক্ষেত্রে বলা যায় এরকম ধরনের যেকোনো একটা কাস্টার্ড বলুন, এগুলো যেগুলো বাড়িতে বানান, বা প্যানকেকের Absolutely. কথা বললেন, এগুলো একটু বাড়িতে বানিয়ে রাখা এবং একদম। খাওয়ার পরে সামান্য একটু একদম, খেয়ে। যদি সময় না থাকে খেজুর ওইসব তো বললাম হুম, হুম, খেতেই পারেন। হুম। আর যদি এরকম বাড়িতে করে রাখতে পারেন, আর আইসক্রিম নিয়েও আপনি কথা বললেন, বিভিন্ন এখন ফল আছে যেটার দিয়ে কিন্তু আপনি ইজিলি পপসিকল বানাতে পারেন। পপসিকল আর আইসক্রিমের মধ্যে কি তফাৎ? আইসক্রিম মানেই সেটার মধ্যে একটা ডেয়ারি কিছু একটা থাকছে ক্রিমি টেক্সচার আনার জন্য, কিন্তু পপসিকল মানে হচ্ছে আমি জুসটাকে ডিরেক্টলি ফ্রিজ করে দিচ্ছি, করে পপসিকল কথাটা চলে আসছে। তো ম্যাঙ্গো পপসিকল, ওয়াটারমেলন পপসিকল, এইগুলো ইজিলি কিন্তু করা যায়, বাচ্চারা খেতেও পারে যদি না তার ঠান্ডা লাগার কোনো ধাত থাকে বা কিছু এরকম। তো এইভাবেও কিন্তু জিনিসটাকে কেটার করা যেতে পারে। একদম। আচ্ছা, সকালের জলখাবার বা ব্রেকফাস্ট আমরা যেটাকে বলি, সেটা কতটা গুরুত্বপূর্ণ? সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেকে এইটা বলেন, আমি শুনেছি, ব্রেকফাস্ট স্কিপ করে যাও, ডিরেক্টলি লাঞ্চ করো। তার জন্য হয়তো 11টা-12টায় সে উঠলো, কারণ উঠে গেলেই খিদে পাবে, তখন তো খেতে হবে। সুতরাং আমার ডায়েটটা এরকম হোক যে আমি 10টার সময় ঘুম থেকে উঠলাম, 12টার সময় ডিরেক্টলি লাঞ্চ করলাম। ব্রেকফাস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা ফাস্টিং ফেজে চলে যাচ্ছেন। ধরুন এই যে রাত্রির বেলা লাস্ট ডিনার করছেন রাত 9টার সময় এরকম, পরের দিন সকালে উঠছেন, মোটামুটি মিনিমাম একটা 7-8-9 ঘন্টা ডিপেন্ডিং অন ইয়োর স্কেডিউল ফাস্টিং পিরিয়ডে চলে যাচ্ছেন। তারপর
1.5 ঘন্টার মধ্যে আইডিয়ালি কিছু একটা খাওয়া উচিত। উঠেই ফার্স্ট থিং অন এমটি স্টামাক একটা কিছু ফ্লুইড খাওয়া উচিত। সেটা কোনো মেটাবলিজম বুস্টিং ড্রিঙ্ক হতে পারে, সামান্য কোনো প্লেন ওয়াটার, একটু লিউকওয়ার্ম ওয়াটারও হতে পারে, কারণ হাইড্রেশন, বডিকে একটু হাইড্রেটেড আমি করে দিলাম, এতক্ষণ বডিটা কিছুই যায়নি বডিতে। তারপর 1.5 ঘন্টার মধ্যে সামথিং ইউ শুড ইট। সেটা আমি বলছি না একটা সাংঘাতিক কিছু একটা খাবার, মানে রুটি তরকারি সবজি স্যালাড ফল, এত কিছু না। ইট ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ একটা ওটসের স্মুদি, অ্যাজ সিম্পল অ্যাজ একটা ফ্রুট বোল, তার সাথে একটা ডিম। এরকম কিন্তু লাইট ব্রেকফাস্ট চলতেই পারে, কিন্তু চলতে হবে, মানে ইউ নিড টু হ্যাভ ব্রেকফাস্ট। মানে সকালের জলখাবার খুবই গুরুত্বপূর্ণ Yes. সেদিক থেকে। আচ্ছা, বিভিন্ন মাধ্যমে মানে আমার এখন কথা বলার প্রসঙ্গে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার কথাই উঠে আসবে। আমরা দেখতে পাই সকালে উঠে অনেকে সাজেস্ট করছেন জিরা বা মেথি সেটাকে ভিজিয়ে রেখে সেই জলটা খেতে পারেন। অনেকে সাজেস্ট করছেন কাঁচা হলুদ সঙ্গে আপনি লেবুর রস দিলেন, তার সঙ্গে একটু সেটা মিক্স করে খেতে পারেন। এই যে বিভিন্ন ধরনের যেটা ন্যাচারাল ওয়েতে করা, এমন নয় যে বাইরের থেকে কিছু, এগুলো কি খাওয়া যেতে পারে সকাল থেকে? দেখুন, লেবুর পার্টটা আমি বলি, যেটা কিনা আই থিঙ্ক মানে সব থেকে বেশি লোকে হুম, ফলো করে আসছে, হুম যে সকালে উঠেই গরম জলে লেবু দিয়ে একটু হানি দিতে পারেন, হুম এইভাবে খেয়ে আসছেন। এইভাবে খাওয়াটা রিয়েলি নট সাইন্টিফিক, কারণ লেবু মানে ভিটামিন সি, এটা একটা হিট লাবাইল জিনিস। দ্য মোমেন্ট ইউ আর অ্যাডিং হট ওয়াটার বা লিউকওয়ার্ম ওয়াটার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ডিরেক্টলি ভিটামিন সি খান, সেটা হতে পারে ভাত ডাল খাচ্ছেন, তার মধ্যে একটু ডিরেক্টলি লেবু নিংড়ে খেয়ে নিচ্ছেন, বা নর্মাল জলে নিম্বু পানি, যেটা আমরা বলি নর্মাল জলে এমনি লেবুটা নিংড়ে রস দিচ্ছেন, এইভাবে খাচ্ছেন, কিন্তু গরম জলের সাথে লেবুটাকে অ্যাড করবেন না। সেকেন্ড হচ্ছে যেটা বললেন জিরে ভেজানো, মৌরি, মেথি, জোয়ান, এরকম অনেক ভেজানো জল আছে। এক একটা জিনিস এক এক জনের ক্ষেত্রে এক একটা কাজে লাগে। যেরকম মেথি সিডস ভেজানো জল ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকারী, ব্লাড সুগার স্পাইকটাকে আটকায়। জিরে জোয়ান ভেজানো জল, এটা ওয়েট লসেও হেল্প করে, হজমেও কিন্তু হেল্প করে। মৌরি ভেজানো জল গরমের সময় খুবই ভালো, কারণ বডিটাকে ঠান্ডা রাখে। অ্যাসিডিটির যাদের প্রবণতা, সকালে উঠেই একটা প্যান্ডি খেতে হয় বা অ্যাসিড রিফ্লাক্স হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু মৌরি ভেজানো জলটা খুব এসেনশিয়াল। কিন্তু আমায় জানতে হবে সব সিডস, সব দানা আমি একসাথে জলে ভিজিয়ে দিলাম, করে একটা কিছু খিচুড়ি হয়ে গেল, করে সেই জলটা আমি খেলাম, ভাবলাম অনেক গুণ পেলাম, কেন এত কিছু দিয়ে খাচ্ছি, সেটা কিন্তু নয়। জানতে হবে আমি কোনটার সাথে কোনটা দিচ্ছি। যেরকম আমি বললাম লেবুর সাথে গরম জল বা লিউকওয়ার্ম দেওয়া যেতে পারে না, তো এই জিনিসগুলো জানতে হবে। একদম। অনেকের হ্যাবিট থাকে সকালে উঠেই বিট টি খাওয়ার, এবং সেটা দুধ চাও হতে পারে, সেটা ব্ল্যাক টিও হতে পারে। এবং এই যে খালি পেটে চা খাওয়া, এটা কি ঠিক? একদম না। কারণ যেটা আমি বললাম, ফার্স্ট থিং যেটা আপনি খাচ্ছেন সকালবেলা আফটার 7 to 9 আওয়ার্স অফ ফাস্টিং, সেটা খুব ইম্পর্টেন্ট। চা যদি আপনার সাদা জামায় পড়ে যায়, দেখবেন একটা লাল ছোপ পড়ে যায়। চায়ের মধ্যে যে চাই হোক, একটা ট্যানিন বলে একটা বস্তু থাকে, উইচ ইজ অ্যান্টি নিউট্রিয়েন্ট, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস, এইসব থাকে চায়, খুব ভালো কথা। কিন্তু ফার্স্ট থিং ইন দ্য মর্নিং চা হওয়া উচিত না, সেটা দুধ চা হোক বা উইদাউট সুগার উইদাউট মিল্ক, মানে চা আইডিয়ালি উইদাউট সুগার উইদাউট মিল্ক আমরা বলে থাকি, কিন্তু সেটা ইন বিটুইন মিল হতে হবে, মানে নট ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। যেটা খাওয়া উচিত, এই যে ভেজানো জল নিয়ে কথা হচ্ছে, সেটা হতে পারে প্লেন অ্যান্ড সিম্পল জল, হতে পারে যে কোনো কিছু ফ্লুইড আদার দ্যান টি বা কফি। আর যাদের অভ্যেস রয়েছে, মানে এটা শোনার পরে অনেকেই বলবেন আমার তো অভ্যেস আছে, হ্যাঁ, আমারও, তারা কি করতে পারেন তাহলে? আমার এরকম অনেক পেশেন্টস আছে বা ছিল, যারা হচ্ছে আমার চা না খেলে আমার মানে আমার ওয়াশরুমে যাওয়ার সাথেও একটা কানেকশন আছে চায়ের, এরকমও আমাকে Exactly. আমি শুনেছি। বা মেন্টাল একটা মাথা ধরা, অনেক কিছুই তাদের লজিক থাকে। কিন্তু আমি যেটা বলবো যে চেষ্টা করবেন ফার্স্ট থিং ইন দ্য মর্নিং অন্য কিছু খেয়ে, প্লেন অ্যান্ড সিম্পল জল খান বা প্লেন অ্যান্ড সিম্পল ওই সোকড ওয়াটার খান, তারপর আধা ঘন্টা 45 মিনিটস গ্যাপ দিয়ে দরকার হলে চাটা খান, কিন্তু নট 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 অন এমটি স্টামাক। মানে অ্যাটলিস্ট 1 গ্লাস অন্য কিছু জলটাই, মানে সোকড ওয়াটার খান বা জল খান, তারপর দরকার হলে চাটা খান। আচ্ছা, সাধারণত বলা হয় যে ব্রেকফাস্ট, তো আপনিও বললেন যে ব্রেকফাস্টটা তো করা খুব গুরুত্বপূর্ণ, টাইমটা একটু হাফ অ্যান আওয়ার এদিক ওদিকে হতে পারে, বাট খুবই গুরুত্বপূর্ণ। লাঞ্চ তো মোটামুটি সবাই করেন। হুম। ডিনারটা বলা হয় আর্লি ডিনার করা শরীরের জন্য হুম। ভালো।
অ্যাজ এ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট কি বলবেন? যদি আপনার ওয়ার্ক স্কেডিউল এমন হয় যে আপনি বাড়ি ফিরে আসতে পারছেন, তাহলে আর্লি ডিনার ইজ রেকমেন্ডেড। কারণ প্রপার ডাইজেশন হয়। কারণ আমরা ঘুমোতে যাই মোটামুটি সবাই 10টা। মানে সন্ধ্যে 8টায় খুব মানে যে ঘুমোতে চলে যাচ্ছে এখানে সেটা দেখা যায় না। আর্লিয়েস্ট যেটা দেখা যায় 10টা। সেভাবে দেখতে গেলে তাহলে 7টা 7:30টার মধ্যে ডিনার করে নেওয়া উচিত। সেই জন্য কারণ ডাইজেশনটা প্রপার হয়। অ্যাসিড অনেকের থাকে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, খেয়েই শুয়ে পড়ছেন, মাঝরাতে উঠে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে বা হেভি ডিনার করে ফেলছেন। কোনো সময় যদি হেভি ডিনারও করে ফেলেন, যদি একটা টাইম স্প্যান হয় অনেক বিটুইন বেড টাইম অ্যান্ড ডিনার টাইম, তাহলে কিন্তু এই অসুবিধাটা হওয়ার কথা না। সুতরাং আর্লি ডিনার ইজ রেকমেন্ডেড। স্লিপিং টাইম সেটা 10টা হোক 11টা হোক যাই হোক, অনেক সময় দেখা যায় যে স্লিপিং টাইম 12টা 1টা, তাহলে আমি আর্লি ডিনার কি করে করবো, আমার তো খিদে পেয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলি আর্লি ডিনারটা করুন 7টা 7:30 বাই 8 চেষ্টা করুন, লেটেস্ট বাই 8 ফিনিশ করে নেওয়ার। তারপর যদি আপনার মনে হয় যে কিছু একটা খেতে ইচ্ছে করছে, যদি ডেয়ারি রেস্ট্রিকশন না থাকে, 100 to 150 ml লিউকওয়ার্ম মিল্কে একটু হলুদ গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার, যেটা আপনি একটা হলুদ প্রসঙ্গ হুম, হুম। তুলেছিলেন, ইমিউনিটি বুস্টিং একটা ড্রিঙ্ক হয়ে যায়, এরকম কিছু নেওয়া যেতে পারে। বা ক্যামোমাইল টি নেওয়া যেতে পারে, অর্থাৎ অ্যাগেন ফ্লুইড বেসড কিছু জিনিস যেটা মেটাবলিজমকে আবার বাড়িয়ে তুলবে না। ঘুমোতে যাওয়ার আগে আমাদের মেটাবলিজমটাকে যতটা অ্যাক্টিভ না রাখা যায় ততই ভালো, তাতে ঘুমও কিন্তু ভালো আসে। একদম। ক্যামোমাইল টির কথায় আমার মনে হলো যে এই প্রশ্নটা রাখতে পারি। সারাদিনে যাদের খুব হ্যাবিট রয়েছে চা, কফি খাওয়ার, মেক্সিমাম কাপ চা বা কফি তারা খেতে পারেন? 300 ml ম্যাক্সিমাম। অর্থাৎ আপনি 50 ml খেতে পারেন, 100 ml এর চায়ের কাপ হতে পারেন। টোটাল কোয়ান্টিটি হচ্ছে মোটামুটি 300 ml, নট টু এক্সিড। এরকমও শোনা যায় যে আমি তো রোগা হয়েছি, মোটামুটি 1 লিটার গ্রিন টি আমি সারাদিনে খেতাম। অর্থাৎ যখনই আমার খিদে পেত আমি কফি খেতাম বা গ্রিন টি খেয়ে ওই জিনিসটাকে, অ্যাপেটাইটটাকে আমি মেরে ফেলতাম এরকম। অ্যাপেটাইটটা চলে গেলেও শরীরের আবার সেই ইন্টারনাল যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু সে তখন বুঝতে পারছে না। তো এখানেও যতই আমরা বলি হার্বাল টি, গ্রিন টিতে ফ্ল্যাভোনয়েডস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, বাট এখানেও কিন্তু একটা রেস্ট্রিকশন আছে যে 300 ml, 250 ml এর বেশি না খাওয়াই ভালো। সেটা কফির ক্ষেত্রেও? কফিটা আরেকটু কম আমি বলবো, 2 কাপস অব্দি চলতে পারে উইদাউট মিল্ক, উইদাউট সুগার। একদম। আচ্ছা, যাদের খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, সেটা হতে পারে কোনো স্পোর্টস পারসন হতে পারে বা যারা জিম করেন তাদের ক্ষেত্রে হতে পারে, বা এছাড়া যারা প্রচুর কাজ করতে হয়, অনেক যারা শ্রমিকরা রয়েছেন তাদেরও তো অনেক বেশি অ্যাক্টিভিটি, এরকম তো প্রচুর মানুষ রয়েছেন। তাদের ক্ষেত্রে কি টিপস দেবেন আপনি? প্রথমে যখন কেউ আসে আমাদের কাছে, আমরা তাদের লাইফস্টাইলটা জিজ্ঞেস করি। সেডেন্টারি না মডারেট না অ্যাক্টিভ? অর্থাৎ সে যদি স্পোর্টস পারসন হয় বা তার সারাদিনে প্রচণ্ড এদিক ওদিক যাওয়া, ট্যুরে যাওয়া, মানে ফিল্ডে কাজ করা, এরকম টাইপের কিছু আছে, প্রজেক্ট চলছে যেটা তাকে অনেক এদিক ওদিক করতে হচ্ছে, তার ক্যালোরি ইনটেকটাকে কিন্তু আমাদের একটু বাড়াতে হয়। আমাদের অ্যাডভাইসেই আছে যে সেডেন্টারিদের একরকম ক্যালোরি ইনটেক, মডারেটের একরকম। তো এই জিনিসটা ক্যালোরি ইনটেকটা কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেড়ে যায়। তাদের ক্যালোরি ডিস্ট্রিবিউশন ইন দ্য ফর্ম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটও অ্যাকর্ডিংলি আমাদের মডিফাই করতে হয়। যে তাদের শরীরে কার্বোহাইড্রেটটা একটু বেশি দিচ্ছি, প্রোটিনটা মোটামুটি দিচ্ছি, ফ্যাটটা কমের থেকে একটু বেশি, যেহেতু ওভারঅল তাদের ক্যালোরি শরীরে অনেক বেশি যাচ্ছে। সুতরাং অ্যাগেন আপনার সেম এজ হতে পারে, সেম হাইট হতে পারে, মেবি সেম ওয়েটও হতে পারে, কিন্তু লাইফস্টাইলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি সিডেন্টারি হয় তখন একরকম, যদি মডারেট হয় তখন একরকম, আর যদি তার খুবই অ্যাক্টিভ একজন হয় তখন কিন্তু অন্যরকম হয়। একদম। আচ্ছা, বোন হেলথ এর জন্য কি নিউট্রিশন টিপস দেবেন আপনি? বোন হেলথ এমন না যে ওই 60 বছর পরই আহ, হুম। খেয়াল রাখা উচিত। জানান দেবে হয়তো 50 বছর বাদে বা যাই হোক, কিন্তু 30 আপ হয়ে গেলেই কিন্তু ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই যাবতীয় পার্টটা। এবার সেটা যে শুধু দুধ খেয়েই আসে তা কিন্তু একদম নয়। হুম, হুম। গ্রিন লিফি ভেজিটেবলস, রাগি, নাটস অ্যান্ড সিডস, এরকম মাখানা, এরকম বিভিন্ন সোর্স কিন্তু এক্সপ্লোর করতে পারেন, স্পেশালি ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে যাদের অনেক কিছু তারা খেতে পারেন না। তো এইগুলো যদি ডেইলি ডায়েটে 30+ থেকে আপনি একদম মেপে মেপে খান যে আমার ডায়েটে রাখতেই হবে, তাহলে এই যে বোন ডেন্সিটি লস বা ডিজেনারেশন বা অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, এগুলো কিন্তু অনেক দেরিতে আসতে পারে বা অ্যাট অল নাই আসতে পারে, এরকমও দেখা যেতে কিন্তু পারে। সুতরাং এমন না
40, 50, 60 হলে তারপর একটা আমি বোন ডেন্সিটি টেস্ট করে এলাম, বা আমার হাঁটু ব্যথা করছে তখন আমি করলাম। র্যান্ডম যদি ভিটামিন ডি টেস্টও করা যায় তখনও কিন্তু দেখা যায় মোটামুটি 4 out of 5 পিপল আর ল্যাকিং ইন দ্যাট পার্টিকুলার ভিটামিন ডি। আর ভিটামিন ডি ক্যালসিয়াম কিন্তু মানে দুটো লিঙ্কড। অ্যাবজর্পশন কিন্তু ক্যালসিয়ামের হবে না যদি শরীরে ভিটামিন ডি সাফিসিয়েন্টলি না থাকে। সুতরাং আপনি ক্যালসিয়াম খেয়ে যাচ্ছেন কিন্তু ভিটামিন ডি শরীরে নেই, তখন কিন্তু দেখবেন যতই ক্যালসিয়াম খান প্রপারলি ইউটিলাইজড অ্যাবজর্পশন হচ্ছে না। একদম। বোন হেলথের পরেই যেটা আসে বা যেটার কথা মাথায় আসে সেটা হলো গাট হেলথ। হুম। এটার জন্য নিউট্রিশনের কি ভূমিকা? গাট হেলথটা হচ্ছে একদম টপ, মানে গাট হেলথ ইজ লিঙ্কড টু ব্রেন অলসো, লিঙ্কড টু ওভারঅল ইমিউনিটি, এভরিথিং। মানে যেটা আগে এতটা এক্সপ্লোর করা হতো না, এখন অনেক জায়গায় গাট হেলথ, গাট মাইক্রোবায়াম নিয়ে এইসব নিয়ে টক হচ্ছে, অ্যাওয়ারনেস হচ্ছে। গাট হেলথ খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে ব্যাকটেরিয়া আমরা যেটা বলি সেই সমস্ত থাকে। তো এবার যখন ইমিউনিটি কম্প্রোমাইজড হচ্ছে, তো তখন আমরা বলি যে আপনার গাট হেলথটার দিকে একটু খেয়াল রাখুন কি হচ্ছে। সারাদিনে কিছু প্রিবায়োটিক বা প্রোবায়োটিক ডায়েটে রাখতে হবে। নাটস অ্যান্ড সিড রাখতে পারেন, প্রোবায়োটিকের মধ্যে থাকতে পারে টক দই সব থেকে ভালো, ছাস হতে পারে, কি সে অনেকে দইটা নিতে পারে না। একটা প্রোবায়োটিক ড্রিঙ্ক হয় পার্টিকুলারলি কমার্শিয়াল মার্কেটে পাওয়া যায়, সেসবও আপনি খেতে পারেন। যদি টিপিক্যাল দই খেতে আপনার অনেকেই আছে দইটা নিতে পারে না, সেসবও চলতে পারে। কম্বুচা বলে একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক হয়, সেটাও কিন্তু চলতে পারে। তো এই প্রোবায়োটিক প্রিবায়োটিকটাকে কিন্তু ডায়েটে রাখতেই হবে। এবং এটা গাট হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম। আচ্ছা, স্কিন ভালো রাখার জন্য কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়, মানে তালিকা থেকে বাদ দেবেন আর কি? হ্যাঁ, প্রথমে বলি কি বাদ দেবেন। স্কিনের জন্য, স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, সুতরাং এটাকে ভালো রাখতে গেলে একটা জায়গা ভালো রাখলে হবে না, ওভারঅলটাকেই আমাদের দেখতে হয়। সুতরাং বাদ দেওয়ার তালিকার মধ্যে আছে বাইরের খাবার। কেন বাইরের খাবার? সেটায় কি তেলে রান্না হচ্ছে, স্মোকিং পয়েন্ট তেলের কত হচ্ছে, তারপর আপনার রান্নাটা কুক করা হচ্ছে আপনি জানেন না। ফ্রাইড আইটেমস, জাঙ্ক খাবার, প্রিজার্ভড, প্রসেসড, ফ্রোজেন, এই সমস্ত চলবে না। কার্বোনেটেড বেভারেজেস, সুগার, হাই সুগার কন্টেন্টওয়ালা খাবার খেলে অনেক সময় পিম্পল, একনে ইস্যুস কিন্তু ডেভেলপ করে। সুতরাং এইগুলো একদম অফ দ্য ডায়েট রাখতে হবে। অবভিয়াসলি ওয়ান্স ইন আ ওয়াইল সেটা খাওয়া যেতেই পারে। পুরো ডায়েট যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু ওই ওয়ান্স ইন আ উইক আপনি একটু এদিক ওদিক খেলেন তাতে কোনো যায় আসবে না। এবার আসছি ডায়েটে কি রাখা যেতে পারে স্পেসিফিক্যালি স্কিনের জন্য। প্রথমেই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে কথা বলতে চাই। স্কিন এজিং নিয়েও আজকাল অনেকে 30+এ স্কিন এজিং যাতে যতটা ডিলে হয় সেটা, স্কিন স্যাগিং, ডালনেস অফ স্কিন, এইসব। প্রথমে হচ্ছে বেদানা। বেদানাটা ভীষণ ভালো। নেক্সট হচ্ছে বিট। বিট যদিও শীতকালে পাওয়া যায়, এখন ওভার দ্য ইয়ার সবকিছুই পাওয়া যায়, কিন্তু যখনকার যেটা সিজনাল সেটা খাওয়াই ভালো। একটা জুস হয় যেটা আপনারা সবাই জানবেন, ABC জুস, অ্যাপেল, বিট, ক্যারট জুস। এটা ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু এটার সাথে আমি আরো দুটো জিনিস অ্যাড করতে বলি, অ্যাপেল, বিট, ক্যারট, বেদানা আর মৌসম্বি। ভিটামিন সি আর আয়রন দুটো, যেটা আমি ক্যালসিয়াম ভিটামিন ডি দিয়ে বোঝালাম, সেটা আয়রন আর ভিটামিন সিও কিন্তু ওইভাবে লিঙ্কড। যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে ভিটামিন সি না থাকে, আয়রন সাপ্লিমেন্টেশন যতই হোক ওটা কিন্তু ওয়েল অ্যাবজর্বড হবে না। সুতরাং বেদানা থেকে আমরা পাচ্ছি আয়রনের একটা গুড সোর্স, আর মৌসম্বি থেকে পাচ্ছি ভিটামিন সি। সুতরাং আমি যেটা অ্যাড করি ABCM পি, এই দুটো জিনিস আমি অ্যাড করি, তাহলে ওটা একটা কমপ্লিট হয়ে যেতে পারে একসঙ্গে সবটাই। হ্যাঁ। ওকে। যদি আলাদা আলাদা খেতে পারেন এমন না জুস করেই কিন্তু খেতে হবে। আপনারা বলতেই পারেন জুস তো খাওয়া বারণ বলা হয়। ডেফিনেটলি যদি কেটে খেতে পারেন, নয়তো জুস করে, মানে টাইম নেই জুস করে খেয়ে বেরিয়ে যাচ্ছেন, সেটা খুব ভালো। নেক্সট আসছি ব্রকলি। ব্রকলি একটা ফ্যান্সি খাবার, অনেকেই মানতে পারেন, কিন্তু আজকাল কিন্তু শীতকালে অ্যাটলিস্ট সব বাজারেই মোটামুটি পাওয়া যায় ব্রকলি। যখন সিজনাল তখনই খাবেন, আমি বলছি না এখন আপনি 150 টাকা দিয়ে একটা ব্রকলি এনে খান। নেক্সট হচ্ছে ফ্যাটসের মধ্যে, স্কিনের জন্য ফ্যাটটা খুব ইম্পর্টেন্ট, গুড ফ্যাট, যার মধ্যে নাটস অ্যান্ড সিডস পড়ছেন। মেলন সিডস, পামকিন সিডস ভীষণ ভালো স্কিনের জন্য। তাছাড়া নাটসের মধ্যে আসছে আমন্ড, ওয়ালনাট, এই দুটো খুব কমন, সবার বাড়িতেই থেকে থাকবে। আমি ফ্যান্সি আর কোনো নাটের দিকে নাই গেলাম। তো এইগুলো ডায়েটে রাখতে পারেন। আর যারা ভেজিটেরিয়ান তাদের মধ্যে কাবুলি চানা থাকতে পারে, রাজমা থাকতে পারে, আর ফ্ল্যাক্সিডটা অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ওটা গুড সোর্স। আর ভেজিটেরিয়ানদের মধ্যে ডিম থাকতে পারে, চিকেন থাকতে পারে, এই জিনিসগুলো নন যদি ভেজের মধ্যে। নন ভেজের মধ্যে এগুলো থাকতেই পারে। এবার ডিমের মধ্যেও কুসুমটা যে রোজ খাবেন সেটা
নট অ্যাডভাইজেবল। আপনি যদি হেলদি ইন্ডিভিজুয়াল হন ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু নয়তো একটা রেস্ট্রিকশন এসে যায়, সেক্ষেত্রে আমরা বলি বয়েলড এগ হোয়াইট রোজ খেতে পারেন, একটা থেকে দুটো, কিন্তু বয়েলড এগ ইয়োক যেটা, সেটা কিপ ইট রেস্ট্রিক্টেড টু অল্টারনেট ডেজ। ওকে। ইয়োকটা গুড ফ্যাট দেয়। আর ডিমের মধ্যে একটা প্রশ্ন যেটা অনেক সময় অনেকে করে থাকেন, ফ্রাইড এগ, হুম হুম। স্ক্র্যাম্বলড এগ, পোচ, ওয়াটার পোচ, বয়েলড এগ, কোনটা ভালো? এগের তো এতগুলো ভ্যারাইটি, সব থেকে ভালো হচ্ছে বয়েলড এগ, কারণ সেটায় কোনো তেল লাগছে না। এই আমি তেল খাওয়া ভালো বলছি, কিন্তু আবার এখানে কেন বয়েলড বলছি, কিছু কিছু জিনিস বয়েলড ফর্মে হলে তার উপকারিতাটা বাড়ে। যেরকম অনেক টেকনিক্স আছে কুকিং এর, স্টিমিং, বয়েলিং, ফ্রাইং, সতেইং, এক একটা টেকনিক্সে কিন্তু এক এক রকম নিউট্রিশনটা বাড়ে বা কমেও। তো ডিমের ক্ষেত্রে ডিম সেদ্ধটা কিন্তু মোস্ট প্রেফারেবল অপশন দ্যান এগ পোচ বা অমলেট বা স্ক্র্যাম্বলড এগস। তো এই জিনিসগুলো যদি ডায়েটে রাখা যায়, স্কিনটাকে কিন্তু ইজিলি ভালো রাখা যেতে পারে, স্কিন এজিংটাকে একটু ডিলে করা যেতে পারে। একদম। কিছুক্ষণ আগে প্যাকেজ খাবারের কথা বলছিলেন, যেটা খাওয়া স্কিনের জন্য বিশেষ করে বা যেকোনো মানে হেলথের জন্য খারাপ। কিন্তু আজকাল যে অপশনটা দেখা যায় যে হেলদি প্যাকেজড খাবার, এরকম তো বহু প্যাকেজড খাবার পাওয়া যায় যেটা হেলদি লেখা হ্যাঁ। থাকে এবং সেটা বলা হচ্ছে হেলদি। সেটা কি খাওয়া যেতে পারে তাহলে? কেনার আগে আপনি একবার দেখে নেবেন পেছনে যে নিউট্রিশন লেবেলটা আমরা বলি, কম্পোজিশন টেবল, নিউট্রিশন টেবল, ইনগ্রিডিয়েন্টস, এই পার্টটা, এই পার্টে যদি এক্সেসিভ পরিমাণে প্রিজার্ভেটিভ থাকে, স্টেবিলাইজার, অ্যাসিডিফায়ার্স, এই জিনিস, এই টার্মসগুলো থেকে থাকে, একটু তো থাকবেই, প্যাকেজ আইটেম মানে একটু তো থাকবে, নয়তো সেটা শেলফ লাইফ বাড়ানো যাবে না। কিন্তু অ্যাডেড কালার, অ্যাডেড সুগার, এই পার্টটা এসে গেলেই তখন সেটাকে অ্যাভয়েড করা উচিত। যেরকম কথার কথা, মাখানা র পাওয়া যায়, বাড়িতে এনে অল্প ঘিতে বা নর্মাল এমনি রোস্ট করে আপনি ডায়েটে রাখতে পারেন। আবার এই মাখানায় পেরি পেরি মাখানা, আম, কিছু আনিয়ন ফ্লেভার, ক্রিম আনিয়ন ফ্লেভার, চিজ। চিজ, এসব থাকে, তখন হয়ে যাচ্ছে আপত্তিটা, কারণ এর মধ্যে ওকে। প্রিজারভেটিভ ফর্মে এইগুলো চলে আসছে। এই হেলদি খাবারটাই কিন্তু তখন নট সো হেলদি হয়ে যাচ্ছে। মাখানা খাচ্ছি আমি, আমার ডায়েটে মাখানা আছে, বাট এইভাবে ফ্লেভার্ড আইটেম যখন চলে আসছে তখনই হচ্ছে মুশকিল। তো যদি এইভাবে হেলদি আইটেমসগুলো চুজ করতে পারেন, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, যারা ডায়াবেটিক বা ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের ডায়েট কি হওয়া উচিত? তাদের ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই থাকবে ডেফিনেটলি, কিন্তু কার্বোহাইড্রেটটা হোল গ্রেনের উপর বেশি ফোকাস করতে হবে, যাতে তার শরীর ওই কাজটা করে ব্রেকডাউনের, তাহলে ব্লাড সুগার স্পাইক বা ব্লাড গ্লুকোজ স্পাইকটাকে আমরা আটকাতে পারবো। ওকে। কিছু কিছু জিনিস ডায়েটে আলাদা করে আমরা বলি রাখতে, মোরিঙ্গা রাখতে পারেন, যেটা সজনে ডাঁটার পাতা, গুঁড়ো ফর্মে বাজারে পাওয়া যায়, এমন না আপনাকে রোজ গিয়ে বাজারে দেখতে হবে মোরিঙ্গা লিভস আছে কিনা, এটা প্যাকেজড পাওয়া যায়, কিন্তু এটা সোকল্ড প্যাকেজড হলেও ওই রকম আনহেলদি না। ডিহাইড্রেটেড লিভসগুলোকে ডিহাইড্রেট করে পাউডার ফর্মে রাখা থাকে, বিক্রি করা হয়। মোরিঙ্গা রাখতে পারেন, মেথি সিডস রাখতে পারেন, উচ্ছে, করলা, নিম, এগুলো রাখতে পারেন। এখন যেটা খুব ভালো পাওয়া যায়, কালো জাম। কালো জামটা ব্লাড পিউরিফিকেশনে তো খুব ভালো কাজ দেয়, ডায়াবেটিসদেরও কিন্তু ব্লাড সুগার, ব্লাড গ্লুকোজ স্পাইকটাকে কিন্তু খুব ম্যানেজ করে। হুম তো হুম। এই কিছু আলাদা জিনিস তার ডায়েটে রাখা যেতেই পারে, ইনকর্পোরেট করা যেতেই পারে। সাংঘাতিক যে আলাদা হয় ডায়াবেটিস ডায়েট, তা কিন্তু না, কারণ বাড়িতে আর 5 জন তো নন ডায়াবেটিক, সে ডায়াবেটিক, তার জন্য কি কমপ্লিটলি আলাদা খাবার হবে? তা নয়, একই তিনি খাবেন, ভাত, ডাল, রুটি, সবজি, স্যালাড, দই, মাছ, মাংস বা ডাল সবই থাকবে, শুধু কিছু কিছু জিনিস অ্যাডিশন হলো। আর এক্সক্লুশনের মধ্যে কিছু ফ্রুটস, কিছু ভেজিটেবলস থাকে, তাও আমি সেটা বলি মানে রেস্ট্রিক্টেড কমপ্লিটলি নয়, ডিপেন্ডিং অন ইউর ব্লাড গ্লুকোজ লেভেল সেটাকে রাখা যেতে পারে। ফর এক্সাম্পল, আম, কলা, অনেকেরই প্রশ্ন থাকে আমি তো ডায়াবেটিক, হুম তাহলে হুম। আমি আম খাবোই না, আম তো সিজনাল জিনিস। ঠিক। ডেফিনেটলি খেতে পারেন, কতটা খাবেন আর কখন খাবেন এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি প্রি ডায়াবেটিক হন বা বর্ডার লাইন ডায়াবেটিক হন, তাহলে আমটা খেতে পারেন, কিন্তু রোজ নয়, হাফ স্লাইস মতো খাওয়া যেতে পারে অল্টারনেট ডেতে। আর অ্যাজ আ ইভিনিং স্ন্যাক, অনেকেই আছে যে ডিনারের পর, যেটা আপনি বলছিলেন, হুম একটু হুম। মিষ্টি খাওয়ার টেন্ডেন্সি, তো তখন কি হয়, আমি আম খেতে চাই, তো আম দিয়ে একটা কাস্টার্ড বানিয়ে ফেললাম, ক্যালোরিটাও বেড়ে গেল, অনেক কিছুই কিন্তু বেড়ে গেল। তো আম খান অ্যাজ আ ইভিনিং স্ন্যাক, যখন ইভিনিংয়ে আপনাকে আলাদা কোনো খাবার দেওয়া হচ্ছিল, কথার কথা তিনি হয়তো ওই সময় একটা ছোট বাটি মাখানা খাচ্ছে বা ছোট বাটি পোহা খাচ্ছে, সেটাকে অফ করে দিয়ে হাফ আম, মানে বড় সাইজের আমের হাফ স্লাইস অফ দ্যাট খেলো। এইভাবে ক্যালোরিটা আমরা অ্যাডজাস্ট করে কিন্তু তার
ডায়েটে ঢোকাতেই পারি। তো ওটা জানতে হবে যে আমার ব্লাড গ্লুকোজ প্যারামিটার্স, ফাস্টিং, HbA1c, পিপি, ইনসুলিন ফাস্টিং, এই সমস্ত প্যারামিটার্সগুলো কোথায়, সেইভাবে আমি আমার ডায়েটে কতটা আর কিভাবে এই জিনিসগুলো আমার পছন্দের খাবারগুলোকে রাখতে পারি। একদম।